প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী থাকছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুইজন প্রথিতযশা সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আজকে মহান মে দিবস। সারাদিন গণমাধ্যমের অনেকগুলো খবর বেশিরভাগ জুড়েই ছিল এবং এখনো যা চলছে এই মে দিবসের খবর নিয়ে আজকে সাজানো হয়েছে। আমি একটু প্রথমে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক একটা মূল্যায়ন আপনারা কিভাবে করবেন, এবং যদি একটু এভাবে করেন, একটু তুলনামূলক মূল্যায়ন, যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। একটু অতীত এবং বর্তমানের তুলনামূলক একটি পর্যবেক্ষণ যদি মাহফুজুল্লাহ আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ। মে দিবসের তিনটে দিক আছে। এর একটা হচ্ছে যে আপনার ঐতিহাসিক, আরেকটা হচ্ছে রাজনৈতিক, আরেকটা হচ্ছে অর্থনৈতিক। ঐতিহাসিক বলতে এই অর্থে বলছি যে কেন মে দিবস ঘটেছে, কি কারণে ঘটেছে, এর একটা বিস্তৃত ব্যাখ্যা আছে। মোটামুটি আমাদের দর্শকরা প্রায় সবাই জানেন, কারণ দীর্ঘদিন ধরেই মে দিবস নিয়ে টেলিভিশনে এবং অন্যান্য গণমাধ্যমে নিয়মিত আলোচনা হচ্ছে। আরেকটা হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক হচ্ছে যে যারা শ্রম দিচ্ছেন, নিজের দেহকে বিক্রি করছেন, তারা কি পরিমাণ মজুরি পাচ্ছেন তাদের শ্রমের বিনিময়, সেটি হচ্ছে রাজনৈতিক দিক। আর অর্থনৈতিক দিক হচ্ছে যে ওই অধিকারটাকে আদায় করবার জন্য রাজনৈতিকভাবে কতখানি সমর্থন তারা পাচ্ছেন, বা উল্টো করে বললে অর্থনৈতিকভাবে তারা কতখানি মজুরি পাচ্ছেন এবং সেটার সমর্থনে তারা রাজনৈতিক প্রোটেকশন কতখানি পাচ্ছেন। সেইভাবে যদি দেখেন, সেখানে এই খবরে বলেছে যে বাংলাদেশের 85% শ্রমিক আপনার এখন পর্যন্ত শ্রম আইনের বাইরে। আমার কাছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো খুব অর্থহীন মনে হয়। অর্থহীন মনে হয় এই জন্য, আমাদের দেশে অনেক বিষয়ে আইন আছে। আইন থাকা আর না থাকা কিন্তু সমান, যদি আপনি আইনকে প্রয়োগ না করেন। যদি আইনকে প্রয়োগ করতে না পারলে শ্রমিকের আইন, শ্রম অধিকার, আপনার ট্রেড ইউনিয়ন করবার আইন, এগুলির কোনো মানে হয় না। এটা না করেও কিন্তু আপনি যদি চান শ্রমিকের নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারেন। এই যে ধরেন গৃহকর্মীদের নিয়ে আন্দোলন হচ্ছে, তারা রাস্তায় নেমেছে, আজকে মিছিল করেছে। প্রত্যেক বাড়িতে কি গৃহকর্মীরা একই রকমের আচরণ পান? একই রকমের আচরণ পান। এবং দেখা গেছে শিক্ষিত পরিবারে গৃহকর্মীরা অনেক বেশি তুলনামূলকভাবে নির্যাতিত হয়। তাহলে সমস্যাটা কি তার শুধু মজুরিতে? সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গিতে, মানসিকগত অবস্থায়। এবং আইন আছে, আপনি অন্যকে নির্যাতন করতে পারবেন না। তো যেহেতু নির্যাতন করতে পারবেন না, এই আইন থাকার পরেও যেহেতু আপনি নির্যাতন করছেন, তাহলে আইন থাকা আর না থাকা তো অর্থহীন এখানে। তারপরেও আইন একটা প্রোটেকশন দেয় মানুষকে। এই জন্য সভ্য দুনিয়ায় আইনের বিষয়গুলো চালু হয়েছে, আমাদের দেশেও হয়েছে, সব দেশে আছে। বিচার তো চাইতে পারবো, যদি আইন না থাকে যাব। তারপরে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে হ্যাঁ, অর্থনীতির অগ্রগতি হলেই মানুষের মজুরি অবস্থার পরিবর্তন হবে, এটা মনে করবার কোনো কারণ নাই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র তো সাংঘাতিক রকমভাবে বড় দেশ, বড় লোকের দেশ, মাথাপিছু তাদের গড় আয় অনেক বেশি। বা ধরেন আরব দেশগুলোতে অনেকগুলোতে আছে যাদের মাথাপিছু গড় আয় বেশি, মাথাপিছুর একটা পরিসংখ্যানগত একটা গোজামিল দিয়ে বের করা হয়। কিন্তু সেখানে কি পথে ঘাটে ঘুমায় মানুষ এরকম নাই? সেখানে কি উপসী মানুষ নাই? সেখানে কি শীতে কাতর হয় এমন মানুষ নাই? সেখানে কি গৃহহীন মানুষ নাই? সব আছে, কিন্তু অর্থনৈতিক তারও নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি আপনি কতখানি সমানুপাতিক ভাবে বা কতখানি আপনি এটাকে ইকুইটেবল টার্মসে, মানে সমতার ভিত্তিতে আপনি সমাজে বিতরণ করবেন, তার উপরে কিন্তু নির্ভর করে এই আপনার যে অগ্রগতিটা হচ্ছে, প্রগতিটা হচ্ছে, প্রগতির সুফল আপনি কত পাচ্ছেন। যেমন ধরেন ভারত, আপনি ভারতের অর্থনীতি যদি দেখেন, বিরাট অর্থনীতি। ভারতের গত কয়েক বছর ধরে অর্থনীতির প্রগতির হারও কিন্তু খারাপ না। কিন্তু ভারতের সমাজ, ভারতের ভেতরটা, ভারতের দারিদ্র্য, এই যদি আপনি দেখেন, এটা তো কল্পনার বাইরে যেমন ঘটনা ভারতে ঘটে, আমাদের দেশেও কিন্তু তাই। এই আজকেও খবরে আছে। এখন এই যে যদি সমতার না হয়, আমাদের এখানে কিন্তু অর্থনৈতিক অসাম্য বা অর্থনৈতিক যে আপনার ভারসাম্যহীনতা, এটা কিন্তু বেড়ে চলেছে, দূরত্বটা বেড়ে চলেছে। একদল সাংঘাতিক রকমভাবে বড়লোক হচ্ছে, যারা এটা আমাদের চোখে পড়ে, অনেকে এদেরকে ফিল্দি রিচ বলেন, যে নোংরাভাবে এরা বড়লোক। আর সমাজে আরেক দলের মানুষ আছেন যারা দিনাতিপাত করছেন, পরিশ্রম করছেন, কাজ করছেন, কিন্তু প্রয়োজনীয় যে মজুরি, প্রয়োজনীয়
টিকে থাকার জন্য যে ব্যবস্থা সেটা তাদের নাই, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্য সুবিধার অভাব, তার সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষার অভাব, তার সঙ্গে যুক্ত হয়েছে আইনগত সহায়তার অভাব। আরো একটি পরিসংখ্যান বলছে যে ৮০% শ্রমিক কর্মঘণ্টা, মানে যে ৮ ঘন্টার কর্মঘণ্টা, তার বেশি সময় কাজ করছে। এটা তো করার কথা না। আচ্ছা ঠিক আছে, তার না, তারপরে অনেক সময় বেশি কাজ করবার প্রয়োজন দেখা দিতে পারে কোন একটি প্রতিষ্ঠানে, সেই জন্য কিন্তু ওই যে ওভারটাইম বা বাড়তি মানে পারিশ্রমিক দেওয়ার একটা প্রভিশন কিন্তু আছে। আর এই যে মজুরিতে যে হেরফের করা হচ্ছে, আমাদের সরকারও কিন্তু এটা অনেকাংশে দায়ী। সেটা হচ্ছে যে যে হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে সেটার সঙ্গে তাল মেলাতে গিয়ে কিন্তু বেসরকারি আপনার প্রতিষ্ঠানে তাল মানে মেলানো সম্ভব হয়ে ওঠে নাই, যার ফলে সেখানে আর একটা বৈষম্য বেড়েছে, এবং এটা খুব বড় বৈষম্য আছে। আমি জানি না আপনারটা, আমি লক্ষ্য করেছি যেটা খুব বেশি রিপোর্টেড হয় না, সেটা হচ্ছে যে আমাদের নারী শ্রমিকরা, না এটা নিয়ে অনেকগুলো না প্রতিবেদন মানে আমি বলছি যে নারী শ্রমিকরা যেভাবে শোষিত হয়, যেমন ধরেন ইটের ভাটায় যেসব নারী শ্রমিকরা কাজ করে, আপনি চিন্তা করতে পারবেন না যে তাদের বাথরুমে যাওয়ার পর্যন্ত কোনো রকমের ন্যূনতম সুযোগ সুবিধা থাকে না। বাথরুমে যাওয়ার সুযোগ সুবিধা থাকে না বলে তাদের নানান ধরনের অসুখ বিসুখের মানে দেখা হয়, এবং নারী শ্রমিকরা সব জায়গায় গৃহকর্মী হিসেবে বা অন্যান্য সব জায়গায় তাদের মজুরির পরিমাণ কম, তারা নির্যাতিত হয় নানান রকম ভাবে, শারীরিক মানসিক দৈহিক মজুরি অর্ধেক পুরুষের তুলনায় অর্ধেক। বাংলাদেশে বরঞ্চ বাংলাদেশে শেষ বলি, বাংলাদেশে আবার আরেকটা সৌন্দর্য আছে। সৌন্দর্যটা হচ্ছে পৃথিবীর অনেক দেশেই কিন্তু বিভিন্ন চাকরিতে মেয়েদের বেতন তুলনামূলকভাবে কম, চাকরি যেটা মানে আপনি ফর্মাল ইয়ে বলেন। আমাদের এখানে দেখেন সরকারি খাতে কিন্তু নারী এবং পুরুষ বেতন কিন্তু সমান, এইখানে কিন্তু কোনো বৈষম্য নাই সরকারি খাতে। হ্যাঁ হতে পারে, আপনি বলতে পারেন যে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে বা ডিসিশন মেকিং অ্যাক্টিভিটিজের মধ্যে নারী এখন ওই পর্যায়ে যায় নাই বলে নারীর অধিকার নিশ্চিত হয় নাই, কিন্তু তার বেতনটা খাত না, কিন্তু এখন মাল্টিনেশনাল কোম্পানিগুলো বা ব্যাংকিং খাত বা ওখানে কিন্তু বেসরকারি যে অন্যগুলো তো কিন্তু এখন একটা সমান্তরাল বা বেশি বেতন পায়, এর বাইরে এই বৈষম্যটা নাই। হ্যাঁ নন ফর্মাল যেটা মানে যোগ্যতা অভিজ্ঞতা নঈম নিজাম, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই, যদি একটু তুলনা করেন যে আমাদের কি উন্নতি, শ্রম পরিস্থিতির উন্নতি কি হচ্ছে? আমি মাহফুজুল্লাহের সঙ্গে একমত পোষণ করেই বলছি, সেটা হলো যে আমাদের দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে অনেকগুলো খাত আছে। আপনি যে মাহফুজুল্লাহ যেভাবে বিশ্লেষণ করলেন একদম নিখুঁতভাবে বলা যেতে পারে। আপনি ধরেন একটা কর্ম পরিবেশটা কি, প্রথমত কর্ম পরিবেশটা কতটুকু নিশ্চিত হলো কতটুকু হলো না, আইনের প্রয়োগ যেটা মাহফুজুল্লাহের সঙ্গে ওখানে আমি একমত পোষণ করছি, আইনের প্রয়োগটা আপনি কতটুকু করবেন, আইনের বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু করলেন, একজন শ্রমিক তার কতটুকু ন্যায্য অধিকারটুকু পেলো, তার বেতন ভাতা কতটুকু পেলো, সুযোগ সুবিধাগুলো যতটুকু ছিল কতটুকু পেলো। এখানে অনেকগুলো বৈষম্য ভাবটা যেখানে থেকে গেছে মূলত আপনার যেই নারী যিনি গৃহকর্মী হিসেবে কাজ করেন, কিংবা যেই নারী যিনি কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন, কিংবা যে পুরুষ কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের ধরনের এক ধরনের অবস্থান, আবার শহরের পরিবেশে যে কাজ করলো সেটা আরেক ধরনের। এখন গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আমরা একটা অবশ্যই নারীদের কর্ম পরিবেশ, নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে প্রশংসিত, কিন্তু কর্ম পরিবেশ কতটা সৃষ্টি করলো? একটি কর্ম পরিবেশ সৃষ্টি করার জন্য একটা ধরেন আমাদের দেশে এখনো ওই জায়গা দাঁড়িয়ে আছে, একটা গার্মেন্টে আগুন লাগার পর দেখা গেল তালা আটকে চলে গেল, এই কারণে কতজন শ্রমিক নিহত হলো। এর আগে এই ঘটনাগুলি আমাদের এখন ঘটে নাই। রানা প্লাজার কথা আপনি আসুন না, সেখানকার মালিকরা জানেন এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়তে পারে, ধসে পড়তে পারার পরেও তারা কিন্তু সেখানে ব্যবস্থা গ্রহণ করেনি, তারা সেই গার্মেন্ট কারখানা বন্ধ করেনি। আপনি পুরাতন ঢাকাতে আসেন, পুরাতন ঢাকাতে এখনো জীবনের ঝুঁকি নিয়ে যে শ্রমিকরা কাজ করলো জুতার কারখানায়, যে শ্রমিকরা কাজ করছে সেখানে নানা ধরনের ছোট ছোট ফ্যাক্টরিগুলো আছে, নানা ধরনের অবস্থান আছে, সেই জায়গায় দাহ্য পদার্থ বিক্রি হচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে তারা কাজ করে চলছে। সেই জায়গাটুকুর পরিবেশটুকু আমাদের এখন নিশ্চিত হয়নি। কর্ম পরিবেশটা একটা বড় বিষয়। কর্ম পরিবেশ তৈরি করার জন্য মাহফুজুল্লাহ ভাই একটা মূল্যবান কথা বললেন, শহরে যে নারী তার একজন গৃহকর্মীকে নির্যাতন করছে, তিনি কিন্তু শিক্ষিতা, তিনি কিন্তু আধুনিক পরিবারের মেয়ে, তিনি কিন্তু আরেকজনের সংসার করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই নারী আবার নিজেও নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি আবার তার গৃহকর্মীর উপর যে নৃশংস নিষ্ঠুরতা আমরা মাঝে মাঝে চিত্র সংবাদপত্র বা মিডিয়া দেখিয়ে থাকি বা প্রকাশ করে থাকি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মানসিকতার পরিবর্তনটা একটা বড় জায়গায় ঘটতে হবে গৃহকর্মীদের ক্ষেত্রে। তাদের যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, আপনি ধরেন সে অর্থ তো সরকার নির্ধারণ না করলেও আপনি বাস্তবতার আঙ্গিকে সে অর্থ দেবেন না, সেটা দেওয়া হয় না আমাদের। কর্মঘণ্টার তো কোনো বালাই নেই, কর্মঘণ্টা বালাই নেই, আপনি 24 ঘন্টা তো করছেই, রাত 3টার সময়ও কাজ করলেও ভোর 6টার সময় তাকে দেখা যাচ্ছে কাজ করানো হচ্ছে।
এটি একটা বড় বিষয়। এই মানুষগুলো আবার কিন্তু বাইরে আর একটা ভিন্ন রূপ নিয়ে চলাফেরা করতে আমরা দেখি। আপনি গার্মেন্টের ক্ষেত্রে কর্মপরিবেশ এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি পুরোপুরি, যদিও কিন্তু এই যে কর্মপরিবেশের কথা বলছেন বা মজুরির কথা বলছেন, এই বিষয়গুলো শ্রমিকরা তাদের এই দাবিগুলো আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন করার তাদের অধিকার স্বীকৃত আছে আইনে, সেটির সুযোগ কতটা পাচ্ছে? আমাদের এখানে দুই ধরনের ট্রেড ইউনিয়ন হয়ে থাকে। প্রথমত হলো শিল্প কলকারখানাগুলো ট্রেড ইউনিয়ন এক ধরনের, গার্মেন্টের ক্ষেত্রে আরেকটা ধরনের অবস্থান। আবার মাঠ পর্যায়ে ধরেন প্রত্যেকটা, যেমন ইটবাটের কথা বললেন, ইটবাটেরও কিন্তু একটা ট্রেড ইউনিয়ন আছে। আবার আমরা যদি দেখি গৃহকর্মীদের, তাদেরও কিন্তু এখন সমাবেশ হয়। এবার এর আগেও দেখেছিলাম বা এবারও হচ্ছে। আলটিমেটলি যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের দাবি দাওয়াটা উপস্থাপন করছেন, কিন্তু বাস্তবায়ন করার দায়িত্বটা কথা। দুটি পার্ট, একটি দায়িত্ব পড়ে রাষ্ট্রের উপরে। রাষ্ট্র কতটুকু তার শ্রমিকদের অধিকার ন্যায্য তৈরি করে দিবে, সেরকম আইন করে দিবে বা সেরকম একটা অবস্থান তৈরি করবে, সেখানে রাষ্ট্রের একটা দায়িত্ববোধ থেকে যায়। আমাদের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে আমরা যেটা দেখি, অনেকগুলো আইন আমাদের একবারে কিন্তু কম নেই। শ্রম আইনের যদি আমরা বিধানগুলো দেখতে যাই, শ্রম আইনের যে অবস্থানগুলো দেখতে চাই, সেখানে আইন আছে, আইন মান্য করার বিষয়টা এখানে একটা বড় হয়ে দাঁড়ায়। সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মান্য করা হয় না। আবার বেসরকারি অনেকগুলো শিল্প কারখানা আছে, তারা কিন্তু তারা যতটুকু দেওয়ার চেষ্টা করে থাকে সেটা তারা দিয়ে থাকে। দুটি পার্ট। আর এখানে আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে বৈষম্যমূলক যে জায়গাগুলোতে, বৈষম্যর জায়গাগুলো যদি দূর করতে হয়, প্রথমত হলো রাষ্ট্রকে একটা দায়িত্বের ক্ষেত্রে, আর আমাদের মালিকদের যখন একটি কারখানা করার সময় যেই আইনের ভিত্তিতে তাদেরকে দেওয়া হয়, তখন যদি শর্তগুলো জুড়ে দেওয়া হয় যে আপনার এই জায়গাগুলো আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যে রাষ্ট্রের দায়িত্বের কথা বলছেন, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রম দিবসের আয়োজনে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সমগ্র বাংলাদেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জনগণের সরকার। আমি 10 সেকেন্ড এটা বলে আপনার যাচ্ছি। শ্রমিকদের অধিকার আদায়ের কথা কিন্তু যখন যারা সরকার থাকে তখন বক্তব্য একরকম থাকে, আর যখন বিরোধী দল থাকে তখন বক্তব্য আরেক রকম হয়ে থাকে। তো আলটিমেটলি বাস্তবায়নের ক্ষেত্রে সবাই যদি সমান্তরাল নীতিটা একরকম না হয়ে দাঁড়ায় সার্বিক দায়িত্বটুকুর ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে, তাহলে আমার কাছে মনে হয় এটা সরকার বা বিরোধী দলের বিষয় নয়, মানে সেক্ষেত্রে জনগণের সরকার। তারা বলছে এখন নেই, কখনো তো ছিল, তখনও কি শ্রমিকরা সুরক্ষিত ছিল? না, বাংলাদেশে দেখেন, এই যে আমি সেজন্য ঐতিহাসিক দিকটা কথা বলেছিলাম যে মে দিবস আসলে এই কথাগুলো আপনি নিয়মিতভাবে শুনবেন, এবং সকল দলের কাছ থেকে, যে টাইম বললো, ক্ষমতাসীন দল, বিরোধী দল, সকলের কাছ থেকে শুনবেন। এবং আমি যদি সকল দলকেই এ পর্যন্ত যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল সবাইকে যদি আমি জনগণের সরকার বলি, তাহলে কি শ্রমিকদের অধিকার আমরা নিশ্চিত করতে পেরেছি? শ্রমিকদের অধিকার আমরা নিশ্চিত করতে পারি নাই। এটা হচ্ছে বাস্তবতা, এবং নিষ্ঠুর বাস্তবতা। কাজেই সেখানে আর অন্য সেটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা মোরলেস বেসিক্যালি পলিটিক্যাল রেটরিক। রাজনৈতিকভাবে বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, সরকারের বিরুদ্ধে কথা বলা, এটা তারা বলবে। আর সরকারি দলের একজন মন্ত্রীর কথা একটু বলতে চাই। রাজনৈতিক কথা যখন বলছেন, সরকারি দলের মন্ত্রী নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন আজকে যে আইনের মাধ্যমে সাজা মেনে নেব, তবে আইনের অধিক সাজা মানব না। এই প্রসঙ্গত গত মার্চের যে ধর্মঘট চিঠির কথা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। তার আগে একটু বলে নেই যে আমাদের প্রধানমন্ত্রী মনে হয় একটু অসন্তুষ্ট হয়েছেন, ওই যে তিনি বলেছেন ইন্ডাস্ট্রির খবরদারি করবে, বাইরে খবর যায়। দেখেন, আজকের এই যে বিশ্বায়িত যুগে এইগুলো নিয়ে মান অভিমানের কোনো সুযোগ নাই, এগুলো হবেই, ঘটবেই। এখন ধরেন একটা দুর্ঘটনায় একটা দেশে একটা আপনি 1000 লোক মরে গেল, হ্যাঁ, এইটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে, এবং এই ইন্ডাস্ট্রি থেকে যেসব প্রোডাক্ট বাইরের দুনিয়াতে যায়, যে আমাদের গণমাধ্যম যেরকম দায়িত্ব পালন করছে বা যেভাবে প্রচার করছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বা যেসব দেশে এরকম ঘটনা ঘটছে সেসব দেশের গণমাধ্যম কি এভাবেই প্রচার করছে? মানে একই রকম। আমি মাহমুদুল ভাই একটা মিনিট যোগ করছি আপনার সঙ্গে। তাজরিন গার্মেন্টে যে ঘটনাটি ঘটলো, আপনি আগুনে পড়ে শ্রমিকরা মারা যাচ্ছে, আপনি বাইরে থেকে তালাবদ্ধ করে রাখলেন, সেই সময় যদি ওই তালাটা খোলা থাকতো তাহলে নিশ্চয়ই প্রাণহানি অনেক কম হতো। এটা কি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল মিডিয়ার বিষয় না, এটা আসবেই। আপনি রানা প্লাজা যে ঘটনাটুকু ঘটলো সেটাকে আসবে না, সেটুকু আসবেই। এটার ভিত্তিতে কর্মপরিবেশের দাবি করে গার্মেন্ট মালিকরা যখন আন্তর্জাতিক সহায়তা চাইবেন, তখন তারা খুব স্পষ্ট তার একটা অবস্থান নেওয়ার চেষ্টা করবে। এবং এটা কতটা আমার পক্ষে হলো, কতটা হলো না, সে জায়গাটা আমার বলিষ্ঠ অবস্থান যখন স্পষ্ট থাকবে, আমাদের মালিকরা যখন সেখানে স্পষ্ট অবস্থান গ্রহণ করবেন, তখন আমার কাছে মনে হয় অনেক কিছু সংকট নিরসন হবে। তো ওই জায়গাটুকু যদি স্পষ্ট না হয়, আপনি ধরেন আমরা শুধু বলেই গেলাম, সেটি হলে হবে না। হ্যাঁ, আমার কাছে যেটি মনে হয় যে কর্মপরিবেশের ক্ষেত্রে আপনার ধরেন 78-79-এ গার্মেন্ট ঢাকা শহরে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আপনি কি এতদিন পর একইভাবে ঢাকা শহরে গার্মেন্ট কারখানা রাখবেন? আপনি শ্রমিকদের আবাসনের জন্য কি সেপারেট একটা অবস্থান যাবেন না? আপনি সরকার তাদেরকে জমি দিচ্ছে
মুন্সিগঞ্জের একটি জায়গাতে গজারিয়াতে, সেখানে তারা যাবেন না। সেখানে তো আপনি একসঙ্গে বাসস্থান থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থা যখন গ্রহণ করবেন, এর মধ্যে অনেকগুলো কারখানা কিন্তু তৈরি হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব, আমরা সেটাও প্রশংসা করব। কিন্তু আপনি সেই জায়গাটুকু আপনাকে স্পষ্ট যেতে হবে, আপনাকে শ্রমিককে তার কর্ম পরিবেশ দিতে হবে, তার ন্যায্য মজুরির জায়গা আপনি কতটা করতে পারলেন। এটা তো দীর্ঘদিনের ওই কাজী জাফর ওনাদের সময়, আমাদের মাহফুজুল্লাহবাদের সময় কাজী জাফর আহমদরা যখন শ্রমিক রাজনীতি করতেন, হায়দার আকবর খান রনরা যখন রাজনীতি করতেন, আবুল বাশাররা যখন রাজনীতি করতেন, চৌধুরী হানির রশিদ যখন রাজনীতি করতেন, তখন যে অবস্থান দাবি ছিল, এখন ওই দাবি এটা যোগ্য যুগে একই রকম থাকবে, এখনো আগামীতেও থাকবে। কারণ এই যে ধরেন আমি ছোট্ট একটা কথা বলি, আমি একটা বিরতিতে আমি এক লাইনে ওই যে এর সঙ্গে যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে শ্রমিকদের কথা বলা হচ্ছে না, বললেন যে এখন থেকে যেখানেই ইয়ে হবে সেখানে শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা হবে। এখন সাভারে যে এই যে গার্মেন্টস নিয়ে যাওয়া হলো, সেখানে কিন্তু শ্রমিকদের আবাসনের কথা আমরা চিন্তা করি নাই। তো কাজে এইসব চিন্তাগুলো আসবে। মালিক এখানে ট্যানারি আর কি, এবং মালিকদের কিন্তু একটা খুব বড় সমস্যা আছে। মালিকরা পৃথিবীর অন্যান্য দেশে যত পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা এখানে তারা এখনো মেনে নিতে পারছেন না, এবং খুব স্বল্প পুঁজি থেকে তারা অনেক বেশি অর্থের মালিক হতে চান। এইটা হচ্ছে একটা সোসাইটির অর্থনীতির যখন এই ধরনের বিকাশ ঘটে, প্রাথমিক পর্যায়ে এই ধরনের লুণ্ঠন হয়, এই ধরনের অত্যাচার হয়, নির্যাতন হয়, শোষণ হয়, এটা আমি ডিফেন্ড করছি না, কিন্তু ইকোনমির এটাই হচ্ছে এক ধরনের সাইকেল আর কি। আর ফার্স্ট জেনারেশন বড়লোক তো আমরা, মানে ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী হচ্ছে আমরা, সেটা কিন্তু একটা খুব বড় সমস্যা আছে। এই কারণে মনে মালিকরা ব্যাংকের টাকাটা দিতে চান না। একটা প্রশ্ন শুধু রেখে একটু বিরতিতে যাই, ছোট করে এই প্রশ্নের উত্তর নেব বিরতি থেকে ফিরে এসে। যে যেটির প্রসঙ্গ তুলছিলাম, নৌমন্ত্রী যেটি বলেছেন মে দিবসের আয়োজনে, যে আইনের অধিক সাজা হলে মেনে নেব না এটি বলেছেন, এবং বলছেন শ্রমিকদের স্বার্থের বিরোধী আইন কেন হবে, আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এমন আইন মানব না। এই প্রসঙ্গেও একটু আপনাদের মন্তব্য নেব, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে এই প্রশ্নের উত্তর সহ আরো কিছু সংবাদের বিশ্লেষণ থাকবে আপনাদের জন্য, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। যে প্রশ্নটি রেখেছিলাম সেটি নিয়ে একটু জানতে চাই। নঈম নিজাম, আপনি যদি বলেন যে নৌমন্ত্রীর যে বক্তব্য, দুটি বক্তব্যের কথা বলবো, আইনের মাধ্যমে সাজা হলে মেনে নেব, আইনের অধিক সাজা মানব না। এটা কিন্তু নতুন কোনো বক্তব্য নৌমন্ত্রীর নয়। তিনি আসলে মন্ত্রী হলেন নৌ মন্ত্রণালয়, কথা বলার কথা নৌ মন্ত্রণালয় বিষয়ক, তার কিন্তু এই বিষয়ে বক্তব্য রাখার কথা নয়। আমাদের যার যা দায়িত্ব সেটা তারা পালন করেন না। তারা শ্রমিক নেতা হিসেবে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন, আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এমন আইন মেনে নেব না। আমার বক্তব্য হলো, তিনি যদি তিনি সরকারে, তিনি কার কাছে মানবেন, কার কথা মানবেন না। আপনি যখন সরকারের মন্ত্রীর মতো একটি মর্যাদা সম্পন্ন অবস্থানে থাকবেন, তখন আপনার দায়িত্ব এগুলো বাস্তবায়ন করা, আপনার দায়িত্ব আপনি ক্যাবিনেট সহকর্মীদেরকে বুঝিয়ে সেটি বাস্তবায়ন করা। তার মানে আপনি দুই কারণে এই ধরনের বক্তব্য রেখে আমরা দেখে থাকি, নৌমন্ত্রী ধর্মঘট ডেকে বসলেন, রাস্তাঘাট হঠাৎ করে বন্ধ, যানবাহন চলছে না। বাংলাদেশে আমি একটা নতুন ঘটনা বলি আপনার, বাংলাদেশে এখন যে অবস্থাটা বিরাজ করছে, যে আমি স্বাধীন, আমার যা খুশি তা করার এখতিয়ার রাখি, নাহলে একজন মন্ত্রী কি করে এই বক্তব্য রাখেন? তার তো এই বক্তব্য রাখার কথা নয়। এই মন্ত্রী, আপনি নৌ বিষয়ক আপনার লঞ্চ চলবে কি চলবে না, আপনার লঞ্চের কতটুকু যাত্রী সেবা বাড়াতে বলেন, এবং এই বৈশাখ মাসে লঞ্চ দুর্ঘটনা কবলিত যাতে না হয় সে পর্যন্ত আপনি কতটুকু খবরদারি করছেন, কতটুকু করছেন না। আপনার ম্যাজিস্ট্রেট যারা ছিল, নৌ ম্যাজিস্ট্রেট, তারা কি এখন কার্যকর ভূমিকা পালন কতটুকু করলো আর কতটুকু করলো না? আপনার বরিশাল রোড থেকে ঢাকা রোড যাত্রী সেবা কতটুকু বাড়লো কমলো, সেইটার আপনার কোনো খবর নাই। আমরা দেখতে পাই যখন একটি দুর্ঘটনা ঘটে, উদ্ধার কর্মতৎপরতা কত স্লো, খবরে থাকে না। আপনি আসলে ট্রাক বাসের শ্রমিক নেতা হিসেবে থাকবেন, তো আমি তো মনে করি নৌ পরিবহন মন্ত্রীকে আমাদের সরকারের দায়িত্বটা হলো কি জানেন, তাকে শ্রমিক লীগের সভাপতি করে দেওয়া। ভালো, মন্ত্রীর মর্যাদা দিতে পারে এবং তিনি সে ধরনের বক্তব্য রাখবেন। কিন্তু যখন আপনার এই জায়গাগুলোতে আপনার একটি দুর্ঘটনা ঘটার পরে, আমি বলি না যে সব দুর্ঘটনা সবসময় চালকের কারণেই হচ্ছে, আমি সেটি বলবো না, অনেক সময় দুর্ঘটনা নানা কারণেই ঘটতে পারে এবং সবসময় একরকম হবে, কিন্তু কোনো ক্ষেত্রেই পানিশমেন্ট দেওয়া যাবে না, কোন ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তারা রাস্তা বন্ধ করে দিবে। আপনি দেখেন ঢাকার, আমি এটুকু বলে শেষ করছি, ঢাকার গণপরিবহনের নৈরাজ্যটা আপনি খেয়াল করে দেখেন না, দূরে যাওয়া দরকার নাই। হাইওয়েতে 3টা বাস পাশাপাশি একসঙ্গে চলছে, সেখানে হাইওয়ে পুলিশ আছে, তাদের কোনো কার্যক্রম আমরা দেখি না। আপনার দুর্ঘটনা তারা কেন করে? ঢাকাতে আপনি যে জায়গাটা স্টপ আপনার বাস স্টপ হওয়ার কথা সেখানে হয় না, স্টপেজে কিন্তু বাস স্টপ হয় না। আপনার বাস স্টপ হয় একটু 3টা জায়গা ফেলে রাখে, পিছনে যানজট, কারো কোনো দায়িত্ব নাই, কেউ দেখার কেউ নাই, এবং যার যা ইচ্ছা মতো স্বাধীনভাবে করার তখনই এখতিয়ার পায় যখন এ ধরনের লাগামহীন বক্তব্য আসে। আমার কাছে মনে হয় এই জায়গাটুকু নৌ পরিবহন মন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে এক ধরনের রাষ্ট্রের এবং তার ক্যাবিনেটের প্রতি, তার নিজের প্রতি
ইনজাস্টিস অথবা এক ধরনের চ্যালেঞ্জটা এই কারণেই তিনি তার জায়গা থেকে যে দায়িত্ববোধ পালন করার রাষ্ট্রে যদি আপনি কোনো কিছু করতে ইচ্ছে করে আপনি সরকারকে আপনার ক্যাবিনেটের বক্তব্য রেখে সেটা করুন, আমরা তো না করিনি। যেহেতু তিনি সরকারের মন্ত্রী, আমরা যখন এই বিষয়ে শ্রম দিবসে বা মে দিবসের আলোচনা করছি, হাওড়ের খবরেও একটু যেতে চাই। হাওড়ে এই সময়টাতে মানুষজন খুবই অসহায় দিন যাপন করছে এবং সেখানে কৃষকদেরকে, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ত্রাণ দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে এমন আশ্বাস আমরা পাচ্ছি সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী বলছেন। কিন্তু সেখানে যেই শ্রমিকরা, আবারও শ্রমিকের প্রসঙ্গের সাথে আসে যে ধান কাটেন এই মৌসুমে যে শ্রমিকরা, তারাও কিন্তু বেকার হয়ে পড়েছেন। তারা কি ত্রাণ সহায়তার আওতায় আসবেন মাহফুজুল্লাহ? তাদের বিষয়ে কি ব্যবস্থা হচ্ছে মনে করেন? তার আগে আমি নৌমন্ত্রী সম্পর্কে দুটি বাক্য শুধু বলবো। একটি বাক্য হচ্ছে এটা আলোচনা করাই অর্থহীন, কারণ কিছুদিন আগে, কয়েকদিন আগে তিনি বলেছেন তার কাছে মন্ত্রিত্বের চেয়ে অন্যান্য অধিকার নাকি অনেক বেশি বড়। তো আমার কথা হচ্ছে, এতই যদি আপনার বুকের পাটা থাকে তো ছেড়ে দেন না মন্ত্রিত্ব, আপনাকে তো কেউ জোর করে মন্ত্রী রাখছেন না। তিনি যদি প্রধানমন্ত্রীকে বলেন যে না আমি আর থাকবো না মন্ত্রী, আমার কাছে শ্রমিকরা অনেক বেশি গুরুত্বপূর্ণ, চলে যান, সেই সাহস নাই। এটা হচ্ছে লোক দেখানো এক। দ্বিতীয় কথা হচ্ছে তিনি মন্ত্রী, তিনি বলছেন আইনের বেশি সাজা হলে মানবো না। ইজি দি পারসন টু ইন্টারপ্রেট ল, তো তাহলে আদালতের কোনো দরকার নাই। তো তাহলে যে প্রধান বিচারপতি একরকমের কথা বলছেন, আইনমন্ত্রী একরকমের কথা বলছেন, তো তাহলে দরকার নেই। আমি আপনাকে ঘুষি মারবো, তারপরে আমার আদালতে শাস্তি হবে 5 দিন জেল, আমি বলবো এটা বেশি শাস্তি হয়েছে। উনি তো এইভাবে কথা বলতে পারেন না, বিইং এ মিনিস্টার। এগুলো হচ্ছে এক ধরনের অধ্যত্ব, এবং এই ধরনের বক্তব্যের কারণে কিন্তু সরকারের যত রকমের মর্যাদা আছে সমস্ত মর্যাদা ভুলণ্ঠিত হয়, এবং এরা জানেন না। এবং আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী নিশ্চিত উপলব্ধি করেন এদের এই সকল বক্তব্যের কিন্তু দায় দায়িত্ব গিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ঘাড়ে পড়ে। তাদের কিছু হবে না, ধর্মঘটের পরে ব্যবস্থা নেওয়া হবে, যদিও আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। আমরা যদি হাওড়ের বিষয়ে যেতে চাই, হাওড়ে যাওয়ার আগে শুধু প্রাইম মিনিস্টার নয়, একটি সরকারের উপরে দায়িত্বভারটা পুরো গিয়ে পড়ে। আপনি যখন সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন, আবার একই সঙ্গে আপনি খাপছাড়া, সরকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কিংবা নিজের আপনি তো বাস্তবায়ন করার দায়িত্ব কার? আমি, আপনি, আমরা তিনজনে এখানে সাধারণ মানুষ। আমরা কিন্তু যে ধরনের বক্তব্য এখন এখানে রাখি না কেন, দায় দায়িত্বের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের অবস্থান বেঁধে মাহফুজুল্লাহ ভাই সিভিল সোসাইটির একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দায়িত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবেন, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে। কিন্তু এর মধ্যে একজন মন্ত্রী কিন্তু অনেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে তিনি শপথ করেছেন রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের কাছে তার দায়বদ্ধতা আছে, তিনি ইচ্ছা করলে যা কিছু তার বক্তব্য রাখার সুযোগ থাকে না। অনুরাগ বিরাগ কোনো কিছু দেখেন, হাওরের জীবনটা আসলে এটাকে এক কথায় বা দুই কথায় ব্যাখ্যা করা খুব মুশকিল এমনিতে সাধারণভাবে। এবং হাওর যারা চোখে দেখেননি, বাংলাদেশের যে মানুষরা, তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন না হাওর বলতে কি বোঝায়। বর্ষাকালে হাওর কি আর শুকনোকালে হাওর কি। এবং দুটো মৌসুমেই আমার হাওর দেখবার এবং হাওরে কাজ করবার সৌভাগ্য হয়েছিল দীর্ঘদিন, বছর 5 হাকালুকি হাওরে। আর আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, এখানে একটা প্রশ্ন আসে, ওই যে একজন সচিব তিনি সমালোচিত হয়েছেন যে দুর্গত এলাকা ঘোষণা করা হবে কি হবে না এটা নিয়ে। আপনি দেখেন, আপনি আইন দিয়ে যদি মানুষের কষ্টকে মূল্যায়ন করতে চান, আইন দিয়ে যদি মানুষের উপসী ব্যবস্থাকে মূল্যায়ন করতে চান, আইন দিয়ে যদি মানুষের অভাবকে ব্যাখ্যা করতে চান যে এখনও এত লোক মারা যায় নাই, এত ছাগল মারা যায় নাই, এটা হয় নাই, কাজে এটাকে দুর্গত এলাকা ঘোষণা করা যাবে না, তাহলে রাষ্ট্র কিসের জন্যে? আপনার একটি রাষ্ট্রের এত ভাগ মানুষ, এত ভাগ অঞ্চল আজকে এইরকমভাবে দুর্যোগ কবলিত। আপনি খবর করছেন দুর্যোগ কবলিত, আপনি খবরে বলছেন যে প্রধানমন্ত্রী দুর্যোগ কবলিত সুনামগঞ্জ সফরে যাচ্ছেন, তো আর কি? আর এটাকে আপনি দুর্গত এলাকা ঘোষণা করলে আমি ক্ষতিটা কি রাষ্ট্রের, আমি এটা দেখি না। এক, তিনি বলছেন যে স্থানীয়ভাবে মোকাবেলা করা না গেলে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। আসলে আপনি যেটি বলছেন ক্ষতিটা কি সেটি বুঝি না, আমরা আসলে বুঝতে পারছি না। আপনার কাছে কি কোনো ব্যাখ্যা আছে ক্ষতিটা কি আসলে দুর্গত এলাকা ঘোষণা করলে? কারণ বেগম জিয়াও দেখলাম বললেন, বিবৃতি পাঠিয়েছেন, বলছেন দুর্গত এলাকা ঘোষণা না করে উনি বলছেন যে স্থানীয়ভাবে যদি ম্যানেজ না করা যায়, হুইচ ইজ ট্রু। আজকে স্থানীয়ভাবে তো ম্যানেজ করা যাচ্ছে না, কেন্দ্র থেকে দিতে হচ্ছে আজকে সাহায্য, তাই করবে রাষ্ট্রের, সেটাই দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। তো এই যদি দৃষ্টিভঙ্গি হয় তাহলে আমি তো মনে করি, যেমন আমি প্রধানমন্ত্রী যে দিয়েছেন, ধন্যবাদ জানিয়ে যেটা আর একটু যোগ করতে চাই তার এই প্রতিশ্রুতির সঙ্গে, ওখানে যে কৃষি ঋণ আছে আমি মনে করি পুরোটা কৃষি ঋণ মাফ করে দেওয়া উচিত। ওতে যেই টাকা যাবে রাষ্ট্রের এই এর জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত ওই তো তাদের পাশেও রাষ্ট্র দেবে, তাদেরকেও সহায়তা দেবে। এগুলো তো প্রমাণ করা, আপনি মহাজনের কাছ থেকে কত টাকা 50,000 টাকা নিয়েছেন না 10,000 টাকা নিয়েছেন কি, এগুলি সব কিন্তু আছে
প্রমাণ আছে, প্রমাণ নাই যে তা না। হ্যাঁ, এনজিওগুলোর থেকেও হ্যাঁ। টাকা নিয়ে থাকে, তো সেটাও এগুলো একটা সব মাপ করে দিলে আপনার যদি সেখানে ধরেন তর্কের খাতিরে বলি 100 কোটি 200 কোটি 300 কোটি 500 কোটি টাকাও যদি ওখানে আপনার ইয়ে হয়, ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি, মানে আমি বলছি যে রাষ্ট্র জনগণের জন্যই তো করলো, ব্যক্তির জন্য তো না। তাতে বাংলাদেশ গরিব হয়ে যাবে, বাংলাদেশ পথে বসে যাবে, বাংলাদেশ সরকারকে ভিক্ষা করতে হবে, এইটা আমি মানি না, এটা আমি বিশ্বাস করি। আমি মাহফুজুল্লাহ ভাইয়ের সঙ্গে একমত পোষণ করছি। আমি মনে করছি যে, তবে আমি এটাও মনে করি যে আমাদের দেশে দুইটি ঘটনা ঘটে থাকে। যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, এক ধরনের রাজনীতি হয়ে থাকে, সরকারি দল এক ধরনের রাজনীতি করে, বিরোধী দল আরেক ধরনের রাজনীতি করে থাকে। মূলত আমি মনে করি মানুষের দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানোর সবচেয়ে মূল বিষয়। আমি মনে করি সরকার থেকেও গিয়ে তাদের পাশে দাঁড়ানোর বিষয় থাকতে পারে, যারা বিরোধী দলের রাজনীতি করেন তাদেরও দাঁড়ানোর বিষয় থাকতে পারে। এখানে ধরেন শুধু এটা আমাদের বক্তব্য বিবৃতির মধ্যে না রেখে, আর সরকার একটা পার্ট, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানাতে হবে, তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে সমস্ত বাস্তবতাটা উপলব্ধি করার চেষ্টা করলেন। এটা একটা পজিটিভ সাইড, আমি এটার সঙ্গে একমত পোষণ করি। সেখানে আপনি দুর্গত ঘোষণা করলেন, আবার পাশে গিয়ে প্রপার ব্যবস্থা গ্রহণ করলেন না, সেটি হবে না। আপনাকে বাস্তবতা নিরিখে যদি একটি সরকার ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সেখানে কোনো সমস্যা থাকে না। এখন হাওড়ের জন্য যে বিষয়টি থাকা দরকার, আমি হাওড়ের সেভাবে যাইনি, হাওড়ে গিয়েছিলাম পূর্ণিমা রাত দেখতে, কিন্তু এই কষ্টটুকু দুর্ভোগটুকু দেখার আমরা এখন যেটা উপলব্ধি করছি, সেটা হলো অত্যন্ত আমাদের সরকারের প্রথম পার্ট হলো, আমি একমত পোষণ করে বলছি যে কৃষির ক্ষেত্রে যে জায়গাটুকু থাকবে, কৃষির ঋণটা মওকুফ করে দিতে হবে। দ্বিতীয়ত হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে তাদেরকে ঘিরে। হাওড় কেন এই ধরনের ঘটনাগুলো ঘটলো? আপনার পলি মাটি জমে একটা জায়গায় সেখানকার মানুষের যে এই অকালে এই ধরনের একটা বন্যার মতো বা এরকম একটা সবকিছু ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটলো। যদি মাটিগুলো আগে থেকে কাটার ব্যবস্থা করা থাকতো, এবং এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো উন্নয়ন খাতে, এটা নিয়ে বলেছেন প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নেওয়া হবে যদি কারো কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া না, যায়। ওটা আবার একটা, ওটা দুর্নীতির কথা বললেন যে খাওয়ারের বাঁধগুলো দেওয়ার ক্ষেত্রে, বাঁধগুলো দেওয়ার ক্ষেত্রে আপনার দুর্নীতি তো আমাদের এখানে হয়ে থাকে। আপনি দেখেন নদীর বাঁধের ক্ষেত্রে যান, সেখানে বালি ফেলা হয়, সেই বালির কোনো খোঁজ খবর থাকে না। আপনি যদি হাওড়ের যেতে দেখেন, হাওড়ের পানির নিচে ডুবে যায় একটা সময়, তারপর এটি দেখা যায় না কতটুকু ফেলা হলো, কতটুকু, এবারও তাই হলো। আপনার এটা করার কারণে বারবার এই ধরনের ঘটনাগুলো, উন্নয়ন যদি সঠিকভাবে হতো, যদি যার যেখানে দায়িত্ব সেটি দুর্নীতি মুক্তভাবে পালন করতো, তাহলে এই সমস্যাটা হতো না। আমি একটা মিনিট শেষ করছি এটি বলে, সেখানে দুই ধরনের উন্নয়ন হয়ে থাকে। একটা উন্নয়ন হলো জনপ্রতিনিধিদের মাধ্যমে এক উন্নয়ন কাজ করানো হয়, আরেকটা হলো সরাসরি সরকারি প্রতিষ্ঠানগুলো, পানি উন্নয়ন বোর্ড বা অন্যরা করে থাকে। পানি উন্নয়ন বোর্ড যে কাজটুকু করে সেটার মোটামুটি কোনো জবাবদিহিতাই থাকে না, আর জনপ্রতিনিধিদের যেটি করে থাকেন সেটা তো 20 ভাগ 30 ভাগ কাজ হয়ে থাকে। আলটিমেটলি কোনো কাজটাই সেখানে আপনার 70% বা 80% কোনো কাজে হয় না। এই জায়গাটাকে যদি স্পষ্ট অবস্থান নিয়ে আগামীতে পরিকল্পনা না হয়, এটা কন্টিনিউ থাকবে। আমরা এই দুর্ভোগ যেন আমাদের শেষ দুর্ভোগ হয়, এবং হাওড়ের মানুষের পাশে গিয়ে আমি মনে করি রাজনীতি নয়, সবাইকে দাঁড়ানোর কথা বলছেন, এবং এই দুর্ভোগকে কিন্তু আরো বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। আরো দুটো বিষয় আছে, একটু সামগ্রিকভাবে দেখা দরকার এই কারণে যে এইবার যে ঘটনাটা ঘটেছে একটু আগাম কিন্তু হচ্ছে। ভারতের সঙ্গে কিন্তু আমাদের মেট্রোলজিক্যাল ডাটা এক্সচেঞ্জের একটা প্রভিশন আছে। ভারতের কাছে যদি এই ডাটাটা আমরা একটু আগে পেতাম যে ওখানে বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছে, তাহলে হয়তো এই পারে কিছুটা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যেত। এক, দুই নম্বর হচ্ছে হাওরের এই যে এবারে আগাম বন্যা হয়েছে, তো নর্মালি কিন্তু দেখা গেছে হিসাব করে অনেক বছর ধরে যে এপ্রিলের 3rd উইক থেকে শুরু করে মের 2nd উইক, এই সময়ের মধ্যে আপনার আগাম বন্যাটা হয়, ফ্ল্যাশ ফ্লাড যেটাকে বলে। ওই জন্য ওই যে ডুবো চরগুলো, ডুবো বাঁধগুলো রাখা হয়েছে। এই ডুবো বাঁধগুলোর একটা ক্যাপাসিটি আছে সম্ভবত 5.5 মিটার পর্যন্ত। এবার যে পানিটা এসছে সেই পানিটা 7 ফুট 7.5 মিটার হয়ে গেছে, যার ফলে বাঁধের উপচে এসে পড়েছে। তারপরেও ধরেন যেই সব এলাকায় বাঁধগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেগুলোকে যদি মেনটেন করা থাকতো আগে থেকে, তাহলে কিন্তু বাস্তব, এবং এটা খুব বেশি টাকার বিষয় না। আরো বেশি দুর্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে গতরাতে কালবৈশাখী ঝড়ে, সেখানে হবে এটা তো এখন তো হচ্ছে, এখন সেটি কিন্তু এই মুহূর্তে তো হচ্ছে, এই মৌসুমটাই তো কালবৈশাখীর মৌসুম, কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের বেশ কিছু। সুনামগঞ্জ থেকে আপনি নেত্রকোনা, কিশোরগঞ্জ পর্যন্ত, গতকালকে রাজশাহীতে হয়েছে না, ওটা তো ধরেন এই অঞ্চলটা, হাওড়টা পুরোটা, এই অঞ্চলটা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আপনি পুরোটাই কিন্তু একটা সম্পৃক্ত। মৌলভীবাজারের একটি অংশ আছে, আপনি পুরোটা একটা বিশাল অর্থ নিয়ে। এবং আপনি ধরেন একটা ভারত থেকে যে জায়গাটুকু অনেক সময় বর্ষা যখন আসে তখন কিন্তু আগে বোঝা যায় না, মানে সীমান্ত রেখাটুকু অনেক সময় হয়ে যেত আগে। এইবার আগাম ওখান থেকেও পানি আসা, এখান থেকেও সময় মতো ব্যবস্থা গ্রহণ না করা, দীর্ঘদিন থেকে হাওড় নিয়ে কোনো পরিকল্পনা না থাকা, যারা পরিকল্পনা দায়িত্ব। আমি এটা বলে শেষ করছি, আপনার একটা ইন্টারেস্টিং ঘটনা। হাওড়ের আমাদের একটা সংরক্ষণের জন্য রক্ষণাবেক্ষণ যে একটা ডিপার্টমেন্ট আছে,
এই ডিপার্টমেন্টের কর্মকর্তারা ওনারা কিন্তু হাওর উন্নয়ন বোর্ড। হাওর উন্নয়ন বোর্ড আমার বাসা কাছে। ওরা কোথায় আপনি জানেন? ওরা গেছে হলো নায়াগ্রা ফলস দেখতে। তো হাওড়ের সঙ্গে সেখানে পানি নায়াগ্রার আছে কি তো? সম্পর্ক? পানি আছে এটা ওদেরকে এই যে ওখানে তারপরে সরকারের কত দায়িত্ববোধের জায়গাটুকু আপনি যখন জানলেন এই ধরনের ঘটনা ঘটছে ওই মানুষগুলো বাংলাদেশে ফেরার তাদের কোনো লক্ষণ আমরা দেখিনি টানা অনেক দিন এবং সরকারের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিদিনই এই বিষয়টি আসলে আলোচনায় উঠে আসছে, প্রতিদিনই কথা বলবার সময় এই বিষয়টি উঠেই আসছে যে এটা কেন হবে? একদমই তাই। হাওড়ে আরেকটা ক্ষতি হয়, সেটা হচ্ছে যে ওই যে ঢেউ যেটা আসে হাওড়ে, এই সময় ঢেউটাকে শেষ ওরা হয়ে গেছে, না শেষ করতে হচ্ছে। সেটাকে আফাল বলে, কিন্তু বাতাস যখন বেশি হয় তখন আফালের উচ্চতা কিন্তু ঢেউয়ের উচ্চতা 12, 14, 15 ফুট পর্যন্ত উঠে যায়। ওর মুখে দাঁড়িয়ে থাকা খুব কঠিন বিষয় আপনার। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা আশা করব সবাই হাওড়ের মানুষের পাশে দাঁড়াবে। আপনারা যে আহ্বানটা করলেন সেই আহ্বানে রাজনৈতিক দল আমরা সবাই যেন সাড়া দিই। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক মাহফুজুল্লাহ এবং নঈম নিজাম, আপনাদের দুজনকে আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে সংবাদগুলো সম্পর্কে বিশ্লেষণ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।